first, if you say so. So, SF for inviting me আর সবার সাথে এখানে এসে খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। আর সিনেমা, উইমেন এম্পাওয়ারমেন্ট, সিনেমা ইজ, কিছু কিছু সিনেমাতে উইমেন এম্পাওয়ারমেন্ট আমরা চিরকালই দেখে এসেছি, তো ইটস ভেরি সিননিমাস। সিনেমা ইজ নট ওনলি সিননিমাস উইথ এম্পাওয়ারমেন্ট, উইমেন এম্পাওয়ারমেন্ট, আর সিনেমা সিননিমাস উইথ মেনি থিংস। আর আমার এখানেই একটা, এটা আমার পার্সোনাল একটা সমস্যা মনে হয়, উইমেন এম্পাওয়ারমেন্ট শব্দটাতেই আমার সমস্যা। প্রথমত, দেয়ার ইজ প্যারিটি বিটুইন মেল অ্যান্ড ফিমেল, তাহলে এই এম্পাওয়ার্ড কথাটা আসছে কেন? এভরিবডি শুড বি এম্পাওয়ার্ড, এভরি হিউম্যান বিং, এভরি ইন্ডিভিজুয়াল শুড বি এম্পাওয়ার্ড, নট অনলি মেল অ্যান্ড ফিমেল। আলাদা করে এই বিভাজনটা আনা মানেই আমরা প্রথমেই তাদেরকে উইমেনকে আলাদা করে দিলাম পুরুষদের থেকে। তো ওয়াই দিস উইমেন এম্পাওয়ারমেন্ট আমরা কথা বলছি কেন? মানে দিস ইজ ভেরি অ্যালার্মিং। আজকের দিনে দাঁড়িয়েও এরকম একটা প্যানেল হচ্ছে, which is very much required, but at the same time it's alarming, and we should think যে আমরা কি সত্যি অতটা প্রগ্রেস, এই এত প্রগ্রেশন নিয়ে কথা হচ্ছে, আর বি প্রগ্রেসিং? এখনো এটা নিয়ে একটা সেমিনার হচ্ছে। This is quite alarming for me. And cinema to definitely, I have been an ardent fan of cinema of various kinds, various narratives. তো সেখানে দাঁড়িয়ে ছবি তো সবসময় সব রকম ভাবে ইন্সপায়ার করেছে। আমার ক্ষেত্রে সবসময় ফিমেল কিছু স্ট্রং ক্যারেক্টার্স, ফিমেল ডিরেক্টর্স প্রচুরভাবে ইন্সপায়ার করেছে। বাট ওই যেটা বললাম, দেয়ার ইজ প্যারিটি, আমরা যদি নিজেরাই ভাবি যে মেল ফিমেল সব সমান, এভরি ইন্ডিভিজুয়াল, এভরি হিউম্যান রেসে সবাই সমান, তাহলে সেখানে এই উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে আলাদা করে এই, মানে আলাদা করে ওদেরকে ভাগ করে দেওয়াটাই উচিত না, ডিভাইড করে দেওয়া, এই ডিভিশনটাতেই আমার সমস্যা, সেটাই বলবো। সো এবার আমি চলে যাব ডক্টর দিব্যেন্দুর কাছে, কারণ অর্জুন যেখান থেকে কথাটা শুরু করলো স্যার, তো সেখানে গিয়ে ও কিন্তু কোথাও একটা বললো যে আমরা এখনো এই পার্টিকুলার টপিকটা নিয়ে কথা বলছি কোথাও গিয়ে, হয়তো এটা এখনো আমাদের নার্ভের মধ্যে ঢুকেনি, এখনো আমরা এই ধরনের টপিক বা ডিসকাশন গুলো দিয়ে আবারও নিজেদেরকে বারবার মনে করাতে চাই যে অ্যাকচুয়ালি এম্পাওয়ারমেন্টটা কোনো জেন্ডার স্পেসিফিক নয়, এম্পাওয়ারমেন্টটা হিউম্যানিটি। আপনি এটার সাথে কতটা সহমত? আমি এই ব্যাপারে সম্পূর্ণ সহমত। মানে to quote in English, the very purpose of life is to create or to plant trees whose shade you do not expect to enjoy. That is the very purpose of life. This can only happen when there is gender parity and, you know, empowering everyone. That is why also the organization that I represent works on that. We work to create gender parity. Obviously, there are some misconceptions in our society which we work to dispel, which we work to improve. But I completely agree with him that we should be talking of gender parity and creating opportunities irrespective of gender. That is true empowerment of the society. We can come to this later and I'll discuss what we do on that, but let's progress on this now. থ্যাংক ইউ। তো এবার আমি চলে যাব আর সুদর্শনদার কাছে। সুদর্শনদা, আজকেই আস্তে আস্তে কথা হচ্ছিল, তুমি বলছিলে যে আমাকে কেন হঠাৎ করে এরকম একটা প্যানেলে রাখলে, কারণ আমি ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কি করেছি। তো তখন আমি তোমাকে মনে করালাম যে তুমি কি করেছো, কিন্তু আমার আবার এই উপলব্ধিও হলো যে সত্যি মানে তার মানে তুমি যখন একটা এই ধরনের শোজ বা যে কাজগুলো করছো, তখন যখন তুমি করো নিশ্চয়ই তোমার কোথাও মানে কনসিয়াস মাইন্ডেও নেই যে উমেন এম্পাওয়ারমেন্ট আর মেন এম্পাওয়ারমেন্ট, কারণ তুমি একটা খুব জেনারিক ওয়েতে একটা প্রজেকশন করছো, যেটা আমার উপলব্ধি করে খুব নিজেরই খুব ভালো লাগলো। তো এইটাই কি কারণ আমি যেটা হয়েছি? প্রথমত সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, মানে খুব স্পেসিফিক কারণটা ধরেছি আমি যখন টপিকটা শুরু ছিল, আই ওয়াজ থিংকিং অ্যাবাউট myself being a choreographer, mentor, dancer. For my own personal life, I had different personal losses and tragedies. সবারই থাকে। So for me, dance have anchored me. Dance, I think any skill can anchor you. So when we say if I take dance as an upskilling person, when I'm upskilling someone, when I'm giving that as a tool to express, tool to say
express, it actually becomes a huge source of empowerment about which empowers life itself beyond gender. মানে এখানে ছেলে বা মেয়ে নির্বিশেষে নাচটাকে নিয়ে আঁকড়ে বেঁচে থাকার যে একটা তাগিদ এবং কিভাবে সেটা জীবন স্রোতে নানান ওঠানামার মধ্যে কিভাবে সেটা তাকে একটা সুন্দর নৌকোর মতন তাকে একটা ঠাঁই দেয়, তাকে এই স্রোতে সাহায্য করে, সেটা একটা অ্যাকচুয়ালি আমি মনে করি আমি আমাদের দীর্ঘ কাজের আমার কোথাও এটা আমি দেখেছি তার ছবি যে কিভাবে নাচটা হয়ে উঠে শুধু একটা পারফরমেন্স বা এন্টারটেনমেন্ট নয়, নাচ হয়ে উঠেছে আমাদের মানে মনের কথা বলার একটা জীবনের একটা সাথী, একটা একটা কম্প্যানিয়ন, যেটা এই সময় দাঁড়িয়ে all relationships are breaking, certain relationships never break, that is your passion. So there are young people out here, so keep alive your passion, that is most important, and that is where it will always enliven your dark hours, dark time. সেটা আমার কাছে অনেক বড় একটা ইম্পর্টেন্ট। হ্যালো, হ্যাঁ, সুদর্শন দা এত সুন্দর বললো কথাগুলো এবং সেই জায়গাটা থেকে আমার মনে হলো যে এবার সেই মানুষটার কাছে যাই যে একজন এবং তার কাছে ওমেন এম্পাওয়ারমেন্ট কতটা সত্যি কি এটা ইনফ্লুয়েন্স করে, এবং সে একজন অ্যাক্টর এবং এখন সে একজন পরিচালকও, এবং আমি যেটুকু জানি সে প্রচুর কন্টেন্ট রাখে, এবং তার কি মতামত মানে এই পার্টিকুলার টার্ম, কারণ এটা মানে আমরা কি শুধুমাত্র এটাকে জাস্ট হাইলাইট করার জন্য করছি নাকি সত্যি এটা ইনফ্লুয়েন্স করছে, কি ভাবেন তিনি? অপাদি বল। আমার মনে হয় মানে সিনেমা পর্দা এই সব কিছুর আগে যে সেটা হলো জীবনযাপন। এবার আমাদের বেসিক জায়গাটা খুব নড়বড়ে। আমি তো গতকাল একটা খবরে দেখলাম যে কেরালাতে টেক্সট বুকে সবটাই জেন্ডার নিউট্রাল করে দেওয়া, ছুটি মানে বাবা রান্না করছে, বাবা গাড়ি চালাচ্ছে। তো এই যে ছোট বয়সী বাচ্চাদের মাথার মধ্যে খেলেও যেটা আমরা আমাদের মাথার মধ্যে একটা সময় ঢুকেছি বাবা গাড়ি চালান মারা, এইটা এটা যে এরকম নয়। আবার তাই একমাত্র নয়, মানে জেন্ডার নিউট্রাল হওয়া মানে সবাই সব করেন, করতে পারেন বা করতে চাইতে পারেন। এই বেসিক জায়গাটা যদি নড়বড়ে না হয় বা এই বেসিক জায়গাটা যদি শক্ত হয়ে যায় তাহলে বাকি কোনো যায়, সেটা যে কোনো ক্রাফট হোক, যে কোনো স্কিল হোক, যে কোনো কাজের জায়গা হোক, সমস্তটাই কিন্তু আসলে জেন্ডার নিউট্রাল হয়ে চলে, যেটা কাম্য নয়, সেটা হয় না। তার কারণ হলো আমাদের কন্ডিশনিংটাতেই তো প্রথম থেকেই আমাদের কন্ডিশনিং তাই আবার সেটাও কিন্তু আমার মা আমাকে একরকম কথা বলেন, তার কারণ আমার মা আবার আমার ঠাকুমা বা ঠাকুমা দিদা আবার আর একটা এই যে পুরো বিষয়টা চেইন সিস্টেমে বছরের পর বছর, ইয়ার্স আফটার ইয়ার্স, জেনারেশন আফটার জেনারেশন চলে যাচ্ছে। এই জায়গাটা যতক্ষণ না আমরা সমান করবো ততক্ষণ কোনো জায়গায় সমান হওয়া সম্ভব। কারণ রেসপেক্ট ব্যাপারটা শুধু মহিলারা পুরুষরা মহিলাদের রেসপেক্ট দেবেন এমন নয়। It is respect for each and every individual, each and every person in front, whosoever, the social status, the financial status, তার কর্মজগতের অবস্থান, সমস্ত কিছু বাদ। সেই জায়গাটাতে আসতে গেলে আবার এই গোড়াম থেকে আমাদের শুরু করতে হবে। তো সেখানে যেহেতু একটা এডুকেশনাল ইনস্টিটিউটে বসে রয়েছে, আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এইখান থেকে আমরা শুরু করি, যাতে কাজের জায়গায় গিয়ে আর আমাদের ভাবতে না হয় যে ও ছেলে আছে। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হলো আমার বাবা মা, বিশেষত আমার বাবা কখনোই এই জায়গাটা মাথায় ঢুকিয়ে দেন যে তুমি এবং তোমার বোন দুজনেই নেই। ফলত আমাদের বড় হওয়াটাই এমন যে আমি পরবর্তীকালে খুব মুশকিলে পড়েছি কারণে যে ছেলেরা সমানভাবে মেয়েদের মতোই বন্ধু হতে পারে, সেইটা আমি যেভাবে ভেবেছি বা যেভাবে ভেবে বড় হয়েছে, আমি বড় হয়েছি পুকুরে, সেটা আমি অনেক ক্ষেত্রেই আমার বড় হবার পর পাই। কারণ মনে হয়েছে যে পুরুষ মাত্রই ঠিক আছে, কলিগ হতে পারে, বেবি হতে পারে,
ঠিক যেমনটা তোমার খুব কাছের বান্ধবী হবে সেরকম নাও হতে পারে। তো সেইটা যখন বাড়িতে তৈরি হয় বা আমাদের পড়াশোনার জায়গায় তৈরি হয় তখন সেটা বড়বেলায় গিয়ে রিফ্লেক্টেড হয় এবং সেটা কাজের জায়গায় গিয়ে রিফ্লেক্টেড হয়। এবং আমরা যেহেতু ফ্লোরে প্রচুর মানুষ একসঙ্গে কাজ করি তখন ফ্লোরেও সেটা রিফ্লেক্টেড হয়, যে কারণে শাড়ির স্যান্টিমেন্টটা ভুলে গেলে আমরা একজন পুরুষের সামনে সহজ জায়গায় করি, মহিলার সামনে নয়। তা কিন্তু হওয়ার কথা। তার কারণ যদি কোনো মানুষ সমস্যায় পড়ে, তার সত্যি শারীরিক স্যাক্রিফাইসটা ভুলে পড়ার পরে যদি তার অস্বস্তি হয়, তাহলে উল্টো দিকের মানুষ যদি পুরুষ হয় তিনিও সামনে দেবেন। তাই হওয়া উচিত। তাই বেসিকটাই আমাদের ঠিক করতে হবে। বিশেষত তোমরা যারা সবাই পড়াশোনা করছো, তোমরা এতক্ষণে অনেক কিছুর মধ্যে দিয়ে এসেছো, তোমরা অনেক কিছু জানো এবং কন্টেন্টের কথা বলছিলি। এখনো কিন্তু আসলে এমন ডেরিভেটিভ কন্টেন্ট তৈরি হয় যে কন্টেন্ট গুলো আসলে তৈরি হওয়া উচিতই নয়, কিন্তু সেগুলি এমন ভাইরাল হয়ে যায় যে সেগুলি বেশি মানুষ দেখে। ফলে তো আমাদের অনেক বেশি এমন কন্টেন্ট তৈরি করতে হবে যেগুলো মোর পজিটিভ, যেগুলো মোর জেন্ডার নিউট্রাল। আমার এরকমই মনে হয় আর কি। থ্যাংক ইউ অপাদি। তো আমরা চারজনের কাছ থেকে যেটা শুনতে পেলাম সেখানে কিন্তু একটা জিনিস খুব স্পষ্ট হয়ে গেছে, সেটা হচ্ছে যে ওম্যান এম্পাওয়ারমেন্ট কিংবা এরকম ধরনের কোনো শব্দ দিয়ে আমরা কিন্তু কোনো কিছুকে স্পেসিফাই করতে পারি না। রাদার আমাদের ভেতরের রিয়েলাইজেশন গুলি কিন্তু অ্যাকচুয়ালি জেন্ডারের উপরে গিয়ে প্রত্যেককে এম্পাওয়ার করা। তো সেই জায়গা থেকে সুদর্শন থেকে একটা কথা থেকে শুরু করি। সুদর্শন, তোমার যে পরিধি, তোমার যে কাজ, সেই কাজে তো তুমি পুরো বিভিন্ন রকমের কাজ করেছো, আন্তর্জাতিক স্তরে কাজ করেছো, তোমার স্টেজে প্রচুর অভিজ্ঞতা এবং তার সঙ্গে সঙ্গে সিনেমাতেও তুমি বহু এই ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছো। সিনেমাতে এরকম যে কাজগুলো করেছো সিগনিফিকেন্ট, সেক্ষেত্রে ডান্স, সিনেমায় এরকম কোনো কাজের কথা তোমার মনে পড়ে বা বলতে চাও যেখানে কোনো ক্যারেক্টার, যে ক্যারেক্টারে সেই ওমেন এম্পাওয়ারমেন্টটা ডান্স তুমি সুযোগ পেয়েছিলে তুলে ধরার? আই থিঙ্ক একটা বিশেষ ছবির কথা আমার এখানে মনে পড়ছে। সেই ছবিটা মহিনাক ভৌমিকের, সেখানে টেক ওয়ান, সেখানে যে নায়িকা স্বস্তিকা, তার রিয়েল লাইফের সঙ্গে রিল লাইফ মানে যে অভিনয়টা উনি করছেন ছবির মধ্যে একটা ছবি, মানে উনি সেই ছবির নায়িকা এবং সেখানে উনি আর অভিনেত্রীর অভিনয় করছেন। সেখানে বারবার উনার সীতার চরিত্রে অভিনয় করছিলেন এবং বারবারই রামায়ণে মানে ফিরে যাওয়া হচ্ছিল প্রত্যেকবারই যখনই নিজের এবং ওই নিজের রিয়েল লাইফ সিচুয়েশনস গুলোকে ও রামায়ণের ন্যারেটিভের সাথে সিমুলেট করছিল। তো সীতার অগ্নি পরীক্ষা, লবকুশকে দিয়ে দেওয়া, বা এই যে বারবার সীতা হয়ে ওঠা এবং রিয়েল লাইফে প্রত্যেকবারই পরীক্ষা দেওয়াটা, কোথাও না কোথাও এই রামায়ণের ডেপিকশনটা করা হয়েছিল আমার ডান্সার্সদের দিয়ে। তো সেখানে রাম লক্ষণ সীতা ওয়াজ ওয়ারিং ভেরি ট্রেডিশনাল কস্টিউমস, যেরকম তাদের দেখানো উচিত দেখানো হয়েছিল, বাট দ্য এন্টায়ার কোরাস ডান্সার্স ওয়ার ডুইং কন্টেম্পোরারি ওয়ারিং ভেরি ভেরি জেন্ডার নিউট্রাল কস্টিউমস। তো সেটা আমার কাছে খুব একটা খুবই একটা ইন্টারেস্টিং কাজ, এখনো আমার কাছে খুব ভালো লাগে যখন ভাবি কাজ সম্পর্কে। আর এই কাজটা আমি যখন এই কথাটা বলছি, এই কথাটা আমি আরেকটু বলতে চাই একটু, যে আমার দলে আমার সাফায়ার ক্রিয়েশন আমার নৃত্য দল, যেটা আমাদের এই বছর 32 বছর হলো। তো আমার দলে প্রায় 25-26 বছর আগের থেকেই আমরা যে ধরনের নাচ করছি অনেকটা পরিবর্তন করেছিলাম। সেখানে আমাদের পারফরমেন্স was not only talking about different issues, HIV, LGBT rights, women empowerment, সেখানে আমাদের নাচটা কিন্তু একদম ছিল জেন্ডার নিউট্রাল, ইনক্লুডিং কস্টিউমস। আমাদের ছেলেরা মেয়েরা অনেকেই আমাদের পারফরমেন্স দেখেছে। অপরাজিতা ইজ, আই নো শি অ্যাডমায়ার্স আওয়ার ওয়ার্ক। আমাদের সব ছেলে মেয়েদের কস্টিউম এবং দ্য ওয়ে উই টিচ দেম, উই ডোন্ট টিচ দেম একটা ছেলেকে ছেলের মতো নাচতে হবে, মেয়েকে মেয়ের মতো নাচতে হবে। আমাদের এন্টায়ার প্রসেসটাই ছিল জেন্ডার নিউট্রাল, ইউনিসেক্সুয়াল, ইউনিজেন্ডার, বোথ কস্টিউম, ন্যারেটিভ, এভরিথিং। সেটা নিয়ে আমাদের অনেক কথা শুনতে হয়েছিল।
মেয়েরা টুক করে ছেলেদের কাজে তুলে নিচ্ছে, ছেলেরাও কাজে দিচ্ছে মেয়েদেরকে, কিন্তু মানে there was no role playing in sense of particular to portray your particular gender. It was safe, free and celebrating your real self, যেটা আমার কাছে খুব বড় একটা এম্পাওয়ারমেন্ট। কারণ অনেক সময় আমরা নিজেকেই চিনতে পারি না, আমরা নিজেরাই অনেক সময়, বিশেষ করে দেখা গেছে একটা সময় আমাদের কাছে যখন মেয়েরা নাচতে আসতো, সেই সময় স্কিন হাগিং লিওটার্ড পরতে তাদের প্রচুর দ্বিধা ছিল, বিকজ দ্য বডি লাইনস আর শোয়িং, সেন্টার অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য বডি কোথাও না কোথাও ডান্স কিন্তু চেঞ্জ করে। সো ডান্সিং বডিজ আর, আই অলওয়েজ ফিল, আর মোর কনফিডেন্ট বডিজ, and at times dance itself gives an empowerment, of course to women but also to everyone, and it opens up, এটা তোমাদের নিজের একটা কোথাও একটা সেলফ অ্যাকচুয়ালাইজেশন হয়, নিজের একটা আইডেন্টিটি তৈরি করে। তো সেখানে আমার স্টেজে এবং স্টেজের বাইরে পর্দাতেও এই রামায়ণের যখন আমি করছি টেক মানে, আমার এন্টার ডান্সাররা কিন্তু একটা ইউনিক জেন্ডার ইউনিসেক্স কস্টিউম পরে আছে, সেখানে আলাদা করে ছেলেরা ছেলেদের মতন নাচছে বা মেয়েরা মেয়েদের মতন নাচছে এটা নয়। And till today we have tried to keep that মানে vocabulary, the training process, the warm up, everything is all the same, মানে we always মানে চ্যালেঞ্জ বোথ, যে ও পারলে তুমিও পারবে, তুমি পারলে ও পারবে। একদমই তাই। এবং সুদর্শনদা যখন এই কথাগুলো বলছিল, আপনারা জানি না টেক ওয়ান ছবিটা কি দেখেছেন, কিন্তু এইটুকু বলতে পারি টেক ওয়ান ছবিটা দেখলে এই যে দৃশ্যায়ন, আমার তো এখনো মনে পড়ে, কারণ আমি ছবিটার সঙ্গে খুব ইন্টারনালিও কানেক্টেড ছিলাম, কিন্তু ওই দৃশ্য, ওই মঞ্চের দৃশ্য এবং স্বস্তিকা দিকে সীতার বেশে দেখা, ওই সিনটা কিন্তু চিরকাল মাথার মধ্যে ঢুকে যাবে। অ্যাট দ্য সেম টাইম যেভাবে সুদর্শনদা তোমার শোজ গুলোর কথাও বলছিল, আমি রিসেন্টলি একটা ক্লিপও দেখলাম, সেখানে তুমি যে কথাগুলো বলছিল সেই কথাগুলোর সাথে এত মিল পাচ্ছিলাম, সুতরাং এখানে আমার কোনো বক্তব্যই নেই এবং এটাই বোধহয় হওয়া উচিত। এবং সেখান থেকেই আমি অপাদিকে তো শুধু একটা হিসেবে দেখি না, অপাদি এবং অর্জুন দুজনকেই একটা প্রশ্ন করবো, কারণ দুজনে পরিচালক। প্রথমে প্রশ্নটা অর্জুনকে দিয়ে করবো, যে অর্জুন তুই যবে ছবি বানাতে শুরু করেছিস, তোর প্রত্যেকটা ছবিতে ওমেন ক্যারেক্টারস আর প্লেইং ভেরি ইম্পর্টেন্ট রোল, ঠিক আছে? তো তোর প্রত্যেকটা ছবির ন্যারেটিভে কোথাও না কোথাও মানে খুব সাধারণ মহিলারা কোথাও একটা গিয়ে অসাধারণ হয়ে উঠেছে তাদের জীবন যুদ্ধ দিয়ে। তো এই যে সব ছবিতে ওমেন এম্পাওয়ারমেন্টকে নিয়ে কথা বলে, তোর ছবিগুলো থেকে ওমেন এম্পাওয়ারমেন্ট রয়েছে, ঠিক আছে? এটা কি খুব কনসিয়াসলি করা নাকি? এটা একটা আমার প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, তুই কি মানে তোর ছবির যে পুরো জার্নিটা পুরোটাতেই কি তুই শুধু ওমেন ওরিয়েন্টেড ছবি বেশি করতে চাস? এটা আগে তোর কাছ থেকে জানতে চাই, তারপরে সবারই কাউকে প্রশ্ন জিজ্ঞেস করবো। না অনিমেষ, আমি অ্যাকচুয়ালি ছবি যখন লিখি, সিন্স আই রাইট মাই সেলফ, যখন আমি লিখি বা ডিরেকশনের কথা ভাবি, তখন আমি কিছু একটু কনসিয়াসলি ভেবে করি। ইটস ভেরি স্পন্টেনিয়াস ডিসিশন যে কোন গল্পটা আমি বলতে চাইছি, কোন গল্পটা আমি তুলে ধরতে চাইছি, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট টু মি। হ্যাঁ, অ্যান্ড প্রাইমারিলি আমার ছবিতে এখনো অব্দি যতগুলো ছবি করেছি, চারটে ছায়াছবি, চারটে ফিচার ফিল্ম, সেখানে উইমেন হ্যাজ প্লেড ভেরি ইম্পর্টেন্ট পার্ট। এখানে উইমেন এম্পাওয়ারমেন্ট ওই তকমাটা লেগে গেছে, বাট আমি মনে করি আমার ছবিতে মেল ক্যারেক্টার্সরাও খুব ইম্পর্টেন্স পেয়েছে, বাট উইমেনরা ফোরফ্রন্টে ছিল। সেটা যেটা অডিও বললো যে আমাদের কন্ডিশনিং, মেন্টাল কন্ডিশনিংটা তো খুব ছোটবেলা থেকে আপব্রিঙ্গিং এ খুব থাকে, সেটাই কাইন্ড অফ রিফ্লেক্ট গেটস ম্যানিফেস্টেড ইন ইয়োর ওয়ার্ক। তো সেই জায়গায় আমার উইমেন ইনফ্লুয়েন্স আমার অ্যারাউন্ড ওয়াজ ভেরি স্ট্রং। আই ওয়াজ বর্ন মানে বট আপ বাই মাই দিদা, মা, জেঠিমা, মাসিমা, আমার ইনফ্লুয়েন্স খুব স্ট্রং ছিল আমার লাইফে। And I've always seen in my family, my mother was never economically independent. She was a homemaker. আর সেখানে দাঁড়িয়ে কিন্তু আমার বাড়িতে কোনো ইম্পর্টেন্ট ডিসিশন নেওয়ার সময় আমার মায়েরও কিন্তু ইকুয়াল কন্ট্রিবিউশন থাকতো এই ডিসিশনটায়। ইটস নট দ্যাট আমার বাবাই যেহেতু আর্ন করছে, সব টেক কেয়ার করছে, তো বাবাকেই সবটা করতে হবে। ছোটবেলা থেকে আমরা ভাবে দেখে এসেছি যে মা ইকুয়ালি, ইনফ্যাক্ট মা হয়তো বেশিটাই কন্ট্রিবিউট করতো সব ইম্পর্টেন্ট ডিসিশন মেকিং প্রসেস গুলোতে। আর আমার ছবি তুমি বলো, আমার অব্যক্ত বলো, শ্রীমতী বলো, গুলদস্তা, সেখানে তোমার মহিলা চরিত্রগুলো খুব ফুটে উঠেছে, কারণ দে আর ভেরি স্ট্রং ইন্ডিভিজুয়াল, স্ট্রং ক্যারেক্টার। বাট আমার পার্সোনালি একটা চরিত্র খুব কাছে, যেটা হচ্ছে শ্রীমতীতে স্বস্তিকা দি যে রোলটা প্লে করেছে। ইট ওয়াজ মাই হোমমেড টু মাই টু অল দ্য হোম মেকার্স, মাই মাম, মাই দিদা, জেঠিমা।
বিকজ ওই আরেকটা কথা আমি এখানে এম্পাওয়ারমেন্ট নিয়ে বলতে পারবো, এম্পাওয়ারমেন্ট শুধু মানে যে তুমি জোর করে কিছু করতে হচ্ছে ওটাও না। এম্পাওয়ারমেন্ট মিনস অলসো দ্যাট তুমি যেটা করতে চাইছো সেটা তোমায় করতে হচ্ছে কিনা। আর যেখানে আমি খুব একটু অন্য, আমি তো একটু চিরকাল ভিন্ন ধারা একটু আউট অফ দ্য বক্স করতে চেয়েছি। তো শ্রীমতী নিয়ে একটু কিছু কন্ট্রোভার্সিও হয়েছিল, বাট আমি ওটা কি করেছিলাম, শ্রীমতী স্পোক অ্যাবাউট রিভার্স ফেমিনিজম কোথাও গিয়ে। বিকজ একটা মহিলা যদি হাউস ওয়াইফ হতে চায় ওটাতেও বা ক্ষতি কিসের? আজকে উইমেন এম্পাওয়ারমেন্ট এর ওই ব্যাপারটা নিয়ে কিন্তু এটাও একটা কিন্তু কোথাও গিয়ে প্রেশার দিয়ে দেওয়া হচ্ছে যে উইমেন শুড গো আউট, উইমেন শুড ওয়ার্ক, হুইচ ইজ ফাইন। আমি সেম মনে করি মেল ক্যান অলসো বি হাউস হাজবেন্ড, যেটা কনসেপ্টটা আমাদের ইন্ডিয়াতে খুব একটা আমাদের কন্টেম্পোরারি সোসাইটিতে এখন ওরকম ভাবে নেই। তো সেখানে আমার স্বস্তিকাদির চরিত্রটা শ্রীমতী নাম হয় শ্রীমতী ছবিতে, তো ওখানে সে ওয়ান্টেড টু বি হাউস ওয়াইফ, শি ওয়াজ হ্যাপিলি আ হাউস ওয়াইফ। ওর ওপর সোসাইটাল প্রেশার, ওর আশেপাশের লোকরা ওকে এম্পাওয়ারমেন্টের নামে ওকে বারবার বাইরে বার করছিল, but she was happy being a simple housewife. So that was my whole point in the film. And হ্যাঁ, যেটা বলে I always try to tell human stories যেটা will touch heart, যেখানে মেল ফিমেল দুজনকে সমান প্যারিটি দেয়। আর আরেকটা ছবিতে আমার খুব মনে হয়, আমার ছবিতে men do cry in my films, ছেলেরা কাঁদে আমার ছবিতে। এটা আরেকটা ভীষণ মিথ যে মেন মানে ছেলেরা কাঁদে না, পুরুষ মানুষরা কাঁদতে পারে না। আমার ছবিতে প্রত্যেকটা পুরুষ মানুষকে আমি ইচ্ছা করে কাঁদিয়েছি। লাস্ট যে ছবি ডিফ্রিজ করলাম আমি আবিরটাকে পুরো বলেছি প্লিজ তুমি ইউ হ্যাভ আ ব্রেকডাউন সিন, কিন্তু তনুশ্রীকে আমি কোনো ওরকম কান্নার কিছু মানে নো ইউ হ্যাভ টু ক্রাই, ইউ ডোন্ট শেড টিয়ার্স, আবিরটা উইল শেড টিয়ার্স। মানে ওটাও একটা না কোথাও কি না আমাদের এই ছোট ছোট আর ফিল্ম মেকার আমি মনে করি কোথাও কি তো আমাদের একটু রেসপন্সিবিলিটিও থাকে টু দ্য লার্জার সোসাইটাল পিকচারের প্রতি। তো সেখানে মনে হয় কোথাও গিয়ে এই ছোট ছোট স্টিরিওটাইপ গুলোকেও যদি আমরা ব্রেক করতে পারি দেন ওয়াই নট। আই এম ট্রাইং ইন মাই ওন ওয়ে, সেটাই। ওকে, থ্যাংক ইউ অর্জুন। সেখান থেকে আমি প্রশ্ন অবাধি তোমার কাছে প্রশ্নটা একটু অন্যরকম, ঠিক আছে? সেটা হচ্ছে তুমি একজন ওমেন ফিল্ম মেকার এবং একজন অ্যাক্টর যে বহু সিগনিফিকেন্ট কাজ করে, ঠিক আছে? এবং আমরা যেটা দেখেছি যখন কোনো ওমেন ফিল্ম মেকারের ক্যাপটা মাথায় পড়ে তখন কিন্তু যে সাবজেক্ট গুলো সে চুজ করে সেখানেও সে ওমেনদের নিয়ে বেশি ভালো, ঠিক আছে? এটা হচ্ছে একটা জায়গা এখানটাতে সেই পথে কি তুমিও হাঁটতে চাও? দু নম্বর হচ্ছে এই যে আমরা এত ওমেন এম্পাওয়ারমেন্টের কথা বলছি, এত এম্পাওয়ার হওয়া উচিত, কিন্তু সেখানে ইন্ডিয়ান টেলিভিশন অ্যাজ ইউজুয়াল ওমেনকে কিন্তু একইভাবে দেখিয়ে চলেছে। এবং যদি দেখা যায় সিনেমার শুটিং হোক না হোক, টেলিভিশনের শুটিং কিন্তু রোজ হয়ে যায় এবং সেটাও কিন্তু ওমেনরা দেখে চলেছে। তো তোমার কোথাও গিয়ে কি মনে হয় এইটারও প্যাটার্নটা চেঞ্জ হওয়া উচিত? না হলে মানে এম্পাওয়ারমেন্টটা আসবে কোথা থেকে? না হলে তো জিনিসটা চিরকাল এই আলোচনার মধ্যে কিছু স্পেসিফিক মানুষের মধ্যেই থেকে যাবে, তাই না? এইটা নিয়ে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি পরের প্রশ্নটায় আসছি। প্রথমটা যেটা সেটা না, আমি একেবারেই উইমেন সেন্ট্রিক সিনেমা বানাতে চাই না। আমার প্রথম যেটা ডকুমেন্টারি ডান্স অফ জয়, রবীন্দ্রনাথের নাচ নিয়ে, সুদর্শন হ্যাজ বিন ইন্টিগ্রাল পার্ট অফ ইট। তো সেটা তো একেবারেই ওরকম কিছু ছিল না, কিন্তু হ্যাঁ সেখানে একটি মহিলা চরিত্র ছিল, কারণ ওটা সেটা আমাকে করতে হয়েছিল। সেটা পুরুষ হতে পারতো, অসুবিধা ছিল না, কিন্তু আমাকে করতে হয়েছিল কারণ এটা আবার সেই চিরাচরিত টাকা পয়সার সমস্যা আর কি। কারণ আমি করেছি বলে পয়সাটা বেঁচেছে, ট্রাভেল কস্টটাও বেঁচেছে। So, and another thing is আমি যেহেতু পুরো রিসার্চটা করেছিলাম, আমার একজন কাউকে বোঝানোটা একটু ডিফিকাল্ট হয়ে যেত হয়তো সেই মুহূর্তে। কিন্তু ওটা একেবারেই কোনোভাবে সরাসরি উইমেন এম্পাওয়ারমেন্টের গল্প নয়। কিন্তু আবার রবীন্দ্রনাথ যখন নাচ মানে রবীন্দ্র নৃত্য শুরু করেন, সেটা কিন্তু মহিলাদের একটা সম্মানের জায়গা দেওয়ার জন্য শুরু করেন। সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার, কিন্তু আমি সেইটা ভেবে নয়। যখন রিসার্চ করতে শুরু করলাম তখন দেখলাম যে নাচ বিষয়টা একটা সময় খুব একটা সম্মানের চোখে দেখা হতো না। সেই সময় রবীন্দ্রনাথ ঠিক করেন যে তিনি মেয়েদের দিয়ে নাচ করাবেন স্টেজে, এবং প্রথম পারফরমেন্সে রবীন্দ্রনাথ একটা জায়গায় স্টেজে বসেছিলেন যাতে কোনো রকম কোনো কিছু ফেস না করতে হয়। তো হয়তো এটা লুকিয়ে ছিল বিষয়টা, কিন্তু একেবারে সেটা ওমেন এম্পাওয়ারমেন্টের নয়। আমার যেটা ফিচার ফিল্ম সেটা মিস্টেক মেমোয়ার, এটা একটা বাচ্চা ছেলের জার্নি থ্রু 5 সেন্সেস। শুনতে যতটা গম্ভীর লাগছে বিষয়টা এতটা গম্ভীর নয়। এই 5টা সেন্সের বিষয়টা প্রতিটা হিউম্যান বিং এর, কাজে সেটাও কোনোভাবেই উইমেন সেন্ট্রিক সিনেমা নয়।
পরবর্তীকালে যা কিছু প্ল্যানিং আছে সেটার মধ্যে ওরকম ভাবে স্পেসিফিক কোনো প্ল্যানিং নেই। আমার মনে হয়েছে দুটো জেন্ডারকে সমানভাবে গুরুত্ব দিয়ে বা কম বেশি যেখানে যে ছবিতে প্রয়োজন সেরকম ভাবেই গুরুত্ব দিয়ে আমি ভেবেছি পরের কাজগুলো। এখন দেখা যাক কিরকম ভাবে না হয়, কিন্তু না ওরকম আন্ডারলাইন করে কিছু ভাবিনি। তবে একবার পুতুল মাহমুদের সাথে একবার কথা বলেছিলাম। পুতুলকে সবাই চেনেন, তিনি সেফটিয়ার শিক্ষক এবং তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছেন ডকুমেন্টারি বানিয়ে। পুতুল আমাকে কথা বলেছিলেন, ইটস অ্যাবাউট দ্য পার্সোনালিটি। যত মহিলারা সিনেমা বানাতে আসবেন তত তাদের পার্সপেক্টিভ গুলো বেরিয়ে আসবে, কিন্তু শুধু মহিলারা নয়, বিভিন্ন জগৎ থেকে বিভিন্ন ভাষাভাষী মানুষ যখন আসবেন, এমনকি যে সমস্ত ভাষা নিয়ে খুব একটা কাজ হয় না, এখন আমরা জানি যে ওরকম ছবিগুলো তৈরি হয়, তারা যত এগিয়ে আসবেন তত পার্সপেক্টিভ পাওয়া যাবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট উই গেট পার্সপেক্টিভ। সেটা বলা যেতে পারে যে আমাদের নিজস্ব পার্সপেক্টিভ আছে। সেকেন্ড প্রশ্ন, দৌড়ে পৌঁছতে চাইছি আমি ওখানে, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এখানেই বোঝা যায় যে আমরা এবার পর্দাটা তো বলে সমাজটাকে রিফ্লেক্ট করে, তাহলে হয়তো সমাজটা তাই, কিন্তু আমাদের একটা ক্ষমতা আছে। অডিও ভিজুয়াল ভীষণ পাওয়ারফুল, অডিও ভিজুয়াল অনেক কিছু করতে পারে। এই কথাগুলো বলতে গেলেই বারবার টেলিভিশনের মানুষজন এবং বিশেষত যারা ইনভেস্ট করেন তারা বলেন যে টিআরপি পাওয়া যায় না, পাবলিক খায় না, এগুলো খুব রেগুলার ওয়ার্ডস, রাইট? কিন্তু কথা হলো যে আমরা যদি এই রেসপন্সিবিলিটিটা না নিই, যেখানে আমরা আমাদের কাজের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেব সেই বার্তা যেটা হয়তো তথাকথিত সমাজের চেহারা নয়, সেটা যদি না করতে পারি তাহলে কেন আমরা বলছি যে টেলিভিশন ইজ এ পাওয়ারফুল মিডিয়াম? দেয়ার ইজ নো পয়েন্ট, ইটস নট। যে ধরনের কাজকর্ম টেলিভিশনে হয়, আমিও সেরকম কাজ কিছু করেছি, কিন্তু সেটা একেবারেই মন থেকে মেনে নিয়ে করেছি কথা আমি বলতে পারবো না। যে কারণে আমি হয়তো কোনোদিন টেলিভিশনে ডিরেকশন দিতে পারবো না, অনেস্টলি আমি পারবো না, আমার দ্বারা হয়ে উঠবে না। অভিনেতা অভিনেত্রী হিসেবে আমাদের অনেক কিছুই করতে হয় যেগুলো হয়তো আমাদের পছন্দের নয়, কিন্তু ডিরেক্টর হিসেবে আমি এই কম্প্রোমাইজটা করতে কোনোভাবে রাজি নই। কারণ কিভাবে এখনো পর্যন্ত যেটা আমাদের ভারতবর্ষের আইনে নেই যে তুমি দুটো বিয়ে করতে পারো না, তো ভারতবর্ষে তো করা যায় না সেটা, তাই না? হ্যাঁ, এখন হয় এক্সট্রা ম্যারিটালটা লিগাল করে দেওয়া হয়েছে, বাট ইট ডাজন্ট মিন দ্যাট উই উইল অ্যাকচুয়ালি এনকারেজ দ্যাট। আই এম নট সেইং দ্যাট দেয়ার ইজ নাথিং wrong or right about it. It's absolutely choice, but it's about respecting another person. It's again respecting another person. আমি একজন মানুষকে পছন্দ করি বা করি না, আমি তাকে ডিসরেসপেক্ট করে আমি আরেকজনের সঙ্গে সম্পর্কে জড়ালাম এবং সেইটাকে আমি লিগালাইজ করার চেষ্টা করছি। আমার মনে হয় না সেটা কোনোভাবেই একটা সুস্থ সমাজের চেহারা দেয়। আমি বলতে পারি যে তুমি তো খুব পুরনোপন্থী। হ্যাঁ, আমি পুরনোপন্থী। If you want to get into a relationship, break it and go to another relationship. I don't believe in multiple relationships at all. It's my personal perspective. এবার আমার পার্সোনাল পার্সপেক্টিভটা রিফ্লেক্টেড হবে টেলিভিশনে, আমি সে কথা বলছি না, কিন্তু প্রতিটি টেলিভিশন সিরিয়ালে যদি একই গল্প বলা হয় এবং সেখানে ক্রমাগত বলা হয় যে মহিলারা অত্যাচার করে যাচ্ছে, মহিলারাই নেগেটিভ, why is it so? এই মায়েরাই তো আমাদের বড় করেছেন, এরাই তো আমাদের এগিয়ে দিয়েছেন, তাহলে কেন সমস্ত শাশুড়ি মারা নেগেটিভ হবে না? আমি তো বুঝে উঠতে পারি না কেন সমস্ত শাশুড়ি মাদের অত্যাচার করতে হবে, সেটা তো আমার মাথায় ঢোকে না। মানে একটা টেলিভিশন সিরিয়ালে 2 জন পজিটিভ চরিত্র, 7 জন নেগেটিভ চরিত্র। ইজ ইট দ্য ক্যারেক্টার অফ আ সোসাইটি? তাই কি আশপাশে কি তাই ঘটছে? আমি তো বিশ্বাস করি না। এই জায়গাটার পরিবর্তন কেমন ভাবে আসবে আমি বলতে পারবো না, তুই বোধহয় বেটার বলতে পারবি, তুই তো প্রডিউসার। বিকজ আমি কমপ্লিটলি এই জিনিসটার বিরোধী, কিন্তু আমার বিরোধিতাই ওই মাঝে মাঝে কথাতেই বেরিয়ে আসে এবং সেটা সত্যি যেন আলোচনায় থেমে না থাকে। মানে আই উইশ সেটা যেন আলোচনায় থেমে না থাকে। উই নিড টু টক অ্যাবাউট ইট। মিডিয়া হ্যাজ গট আ ভেরি পজিটিভ রোল টু প্লে। মানে কতদিন মিডিয়াও এই চর্বিত চর্বণ লিখে যাবে, কতদিন সেই সমস্ত নায়ক নায়িকা তারা যারা 1-2 বছরের জন্য আসবেন এবং তাদেরকে নিয়ে আমরা লিখে যাবো। We need to stop it. There's no craft in it. There's no craft in it. Trust me. আমরা কিচ্ছু করছি না, মানে এক্সট্রা কোনো অভিনয় দক্ষতাও এটা দেখাচ্ছি না কিন্তু। But I don't know how to stop it. I really don't know. আমি নিজে না বলতে পারি
এইটুকু আমার দিক থেকে করতে পারি, কিন্তু আটকাতে গেলে বা পথ পরিবর্তন করতে গেলে মানে অ্যাক্টিভ ভূমিকা অনেককেই নিতে হবে, দেখা বন্ধ করতে হবে, টিআরপি কমাতে হবে, then only it can help, right? Exactly so. আমরা কত সুন্দর সুন্দর, এক্স্যাক্টলি। এবার আমি জানি না হাউ টু ডু ইট, আই ডোন্ট নো। আমার মনে হয় যে সবকিছু একটা শুরু করতে হয়, তো সেই শুরুর জায়গা থেকে আমি অ্যাডামাসকে একটু রিকোয়েস্ট করতে পারি এরকম একটা প্যানেল ডিসকাশন যেন সোশ্যাল মিডিয়াতে আসে। সোশ্যাল মিডিয়া তো খুব ইম্পর্টেন্ট পার্ট প্লে করে, তো আমরা সারাদিন কিছু বাজে কন্টেন্ট দেখতে পাই, এরকম ভালো কথাবার্তা যদি মানুষের মধ্যে পৌঁছয়, আমার মনে হয় সেখান থেকেই কোথাও একটা গিয়ে চিন্তার পরিবর্তন শুরু হতে পারে। আমরা এতক্ষণ সিনেমার কিভাবে প্রভাব সমাজের ওপর সেগুলো নিয়ে কথা বলছি, কিন্তু সেখানে যে মানুষটার সঙ্গে অবশ্যই আমি কথা বলতে চাই ডক্টর রয়, সেটা হচ্ছে ডক্টর রয়ের একটা অসীম অভিজ্ঞতা, অনেক দিনের জার্নি, এবং উনি এমন একজন মানুষ, উনি বোধহয় সব থেকে বেশি এই যে সোসাইটির সার্কামস্ট্যান্স এবং এই এম্পাওয়ারমেন্ট অ্যান্ড অল দিস এর কথা আমরা বলি, উনি তো প্রচুর মানুষের সংস্পর্শে এসেছেন ওনার জার্নি। ওনার কি মতামত এই যে আমরা সামনে থেকে যে দেখি এই এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলি কিংবা এম্পাওয়ার হওয়ার কথা বলি, সেটা কি সত্যি মানুষ এম্পাওয়ার্ড? আপনি আপনার অভিজ্ঞতা থেকে যদি কিছু বলেন, এবং আপনার কি মনে হয় যে যদি তারা এম্পাওয়ার্ড নয়, তাহলে এম্পাওয়ারমেন্টটা হওয়ার আসল ডেফিনেশন কি? এম্পাওয়ারমেন্ট হওয়ার আসল ডেফিনেশন আজকাল যেটা দেখি যে কিছু পোশাক, কিছু অভ্যেস এবং কিছু বেসিক কিছু আমরা যে রেসপেক্ট গুলো থেকে বড় হয়েছি, ছোট থেকে বড় হয়েছি, সেগুলোকে অস্বীকার করে অন্যরকম ভাবে বাঁচা। তো এইগুলোর মধ্যে কি এম্পাওয়ারমেন্ট আছে? তো এই দুটো জিনিস আমি আপনার কাছে জানতে চাই। দেখুন, দুজনেই খুব ভালো বলেছেন যেগুলো, কিন্তু এবার এম্পাওয়ারমেন্ট নিয়ে আমি বলি। এম্পাওয়ারমেন্ট it should be universal, and universal empowerment can only be achieved by creating opportunities. Ajke Maradona would not have been there if his coach had not discovered him, Francisco. Messi would not have risen from the slums if his coach Ernesto had not discovered him. সেরকম হিমা দাসকেও আমরা পেতাম না যদি হিমা দাসকে ওখানে কেউ ডিসকভার না করত। আমাদের কাজ as uplifted members of societies to create opportunities for growth, opportunities for empowerment. Our empowerment can be social, can be academic, can be financial, can be political. Political empowerment in this country is guaranteed by the Constitution. Everybody has one vote. We have universal suffrage by guarantee of the Constitution. What we need to do is to create opportunities for educational, social, and financial empowerment. And this can only be created by creating opportunities for the downtrodden, for the socioeconomically underprivileged, and for people who are first-time learners in their families. আপনারা হয়তো জানবেন, there are sections of society where parents are drug addicts, the children do not have any access to schooling or do not have any idea what to do. We need to empower those sections so that they do not go back to being drug addicts or substance abusers. There are sections of society who live in so far-flung areas where even the government primary school network does not exist. Those people need to be empowered. If you want a Hima Das, if you want another Maradona, you'll have to empower those people. For me, that is empowerment. Creating opportunities for people who have none. থ্যাংক ইউ। আচ্ছা, এরকম একটা সিরিয়াস ডিসকাশন চলতে চলতে আমার যেটা সবসময় মনে হয় যে ডিসকাশনটাকে যেরকম সিরিয়াস রাখতে হবে সেরকম হালকাও করতে হবে। আমি অন্তত আমার কোচিং জার্নিতে এটা করতে খুব পছন্দ করি, কারণ
তাতে আমার সাংগঠনিকভাবে একটা মনে হয় যে কিছু খুব ইম্পর্টেন্ট মেসেজ যখন আমরা আমাদের নিজেদের সিস্টেমের মধ্যেও ইমপ্রুভ করতে চাই, তখন তার সেটাকে ইমপ্রুভ করার জন্য খানিকটা হালকাভাবে জিনিসটাকে যদি ভাবা যায়। তো সেখান থেকে আমি প্যানেল ডিসকাশনটা নিয়ে যখন ভাবছিলাম, ভাবলাম একটা যদি ছোট্ট র্যাপিড ফায়ার রাউন্ড করা যায়, ঠিক আছে, আমার প্যানেল জন্য। তো আমি এখন চলে যাব সেই র্যাপিড ফায়ার রাউন্ডের দিকে। আমি তোর দিকে তাকিয়েছি যখন, তার মানে তোর থেকে শুরুটা করবো, ঠিক আছে? তো আমি কিছু কমন প্রশ্ন রেখেছি, প্রত্যেক প্যানেলিস্টকেই সেটা জিজ্ঞেস করবো এবং তাদের উত্তর সেখানে শুনবে। তো ফার্স্ট প্রশ্ন হচ্ছে যেটা একদম ইনস্ট্যান্টলি যেটা মাথায় আসবে সেটা বলছি। একদম। So a moment in your field, who inspires you and why? In your field. It has to be a director. Many, I can't think one. এই সব সময় এই খেলাটা আর ভালো লাগে না, ঠিক আছে? মাথা আসছে না। একটা নাম নিয়ে নে, বাকি কিছু বলবে না, বলে দিবি যে এই নামটা I like Nirana. কলকাতা। Filmmaker, but Kolkata definitely Kopona Sen. কঙ্কনা also okay, কেন? আমার মনে হয় কঙ্কনা as a director যেরকম ছবিও বলছে, মানে উনি বলছেন যেরকম ছবি যেরকম স্টোরি ডিরেক্ট করছেন, আমরা দেখেছি কাজে ওনার। তো আই থিঙ্ক কঙ্কনা আমার কঙ্কনা সেন শর্মা খুব ইন্সপায়ার করে আমাকে অ্যাজ এ রাইটার অ্যাজ এ ফিল্ম মেকার, খুব ইন্সপায়ার করে অ্যাকচুয়ালি মোর দ্যান আর মাদার সামটাইমস অলসো। আমি ভেবেছিলাম মানিকপুর চলছে যাবো না, কিন্তু বলছেন আমাকে মানিকপুর চলছে নিয়ে যাবে, এখান থেকে একটা নাম বলবে না। স্বস্তিকা পাওলি কল্পিত হতে পারবে, Can't name one. একটা নাম নিতেই হবে। I've done 3 films with Swastika, মানে আরেকটা Swastika। যার সঙ্গে বেশি তার নাম হয় বেশি এক্সপিরিয়েন্স, অনেক বেশি এক্সপিরিয়েন্স। সুদর্শন দা, তোমার কাছ থেকে জানতে চাই সেম প্রশ্নের উত্তর। বেঙ্গলে আমার সবচেয়ে ইন্সপিরেশনাল ডান্স আইকন ইজ মঞ্জুশ্রী জাগি সরকার, কারণ উনি নবনৃত্য তৈরি করেছিলেন, উনি একটা নবজাগরণ তৈরি করেছিলেন রিগার্ডিং দ্য বডি, কারণ ওনার নাচটাও ছিল ইউনিজেন্ডার ইউনিসেক্স। এবং কোথাও এই যে আমরা যে অনেক কিছু মেশাতে পারি কিন্তু গুলিয়ে ফেলি না, ওনার থেকে শেখা হাউ টু হ্যাভ এ কেমিক্যাল সিনথেসিস, যেটা উনি বলতেন, অফ ডান্স, ডিফারেন্ট ডান্স ফর্মস, অ্যান্ড ইয়েট ট্রাইং টু ফাইন্ড এ নিউ ল্যাঙ্গুয়েজ। তো আমার কাছে উনি সবসময় একটা খুব বড় ইন্সপিরেশন। দেবিকা রানী, তার কারণ উনি প্রডিউসার ছিলেন, which is very important। সেই সময় দাঁড়িয়ে একজন মহিলা যিনি কিনা অভিনেত্রী, তিনি ডিরেক্টর হতে চাননি, তিনি প্রডিউসার হয়েছিলেন। এবং তারপরে আর একজন মানুষের কথা বলবো, সেটা হলেন অরুন্ধতী দেবী। তার কারণ হলো অরুন্ধতী দেবী তো খুবই স্ট্রং অভিনেত্রী ছিলেন, কিন্তু উনি ছবি বানিয়েছিলেন শুধু তাই নয়, তার সাথে সাথে তার হাজবেন্ড এরকম একজন স্ট্রং পরিচালক হওয়া সত্ত্বেও তিনি স্ট্যান্ড আউট করেছিলেন তার ছবি নিয়ে। এবং সেই সময়ে দাঁড়িয়ে এগুলো আমি খুব ইম্পর্টেন্ট স্টেপ বলে মনে করি। আমি সেজন্য খুব পুরনো মানুষজনের কথা বলছি, এখন থিংস আর মাচ ইজিয়ার। আনফর্চুনেটলি আমার ফিল্ডে তো এক্স্যাক্টলি ওয়েস্ট বেঙ্গলের সেরকম ফিগার নেই, কিন্তু অ্যালাইড ফিল্ডে বলতে পারি আমাদের নিউরো অ্যানেস্থেসিওলজিতে একদম মানে ফাউন্ডিং ফিগার ইন ওয়েস্ট বেঙ্গল প্রফেসর আমনা গোস্বামী বলে একজন ম্যাডাম এখনো বেঁচে আছেন। মানে she came from a very conservative family, breaking all those stereotypes, এবং সেই সময় in the 60s নিউরো অ্যানেস্থেসিওলজি করা was definitely great. When she's still alive, we had a national conference a few days ago and she's still there to guide us, but she would be one of the inspiring figures in neurosciences. আমি কি জেনারিক যদি জিজ্ঞেস করি, এমন কোনো একজন মহিলা যিনি আপনাকে ইন্সপায়ার করেন যে কোনো ফিল্ডে? হয়তো সবার আগে বলে
বললে আমার মায়ের কথা বলতে হবে। আর যদি সেই দিকে বলেন এখন কন্টেম্পোরারি টেসি থমাস। আচ্ছা, আমার সেকেন্ড প্রশ্নটা তোমাদের জন্য হচ্ছে যে one film that represents true women empowerment. মিক্স মশালা। মানে আমাদের বাংলার মুভি পথের পাঁচালীর কথা যদি ভাবেন, সর্বজয়ার কথা ভাবুন, সর্বহারা ঘরে কিভাবে ফ্যামিলিকে ধরে রাখে। চট করে একটু মাথায় আসছে না, কিন্তু আমার কোথাও মনে হয় যে ওটা হয়তো ডিরেক্টলি না হলেও আই ওয়াজ ভেরি ইন্ট্রিগড বাই দ্য ফিল্ম। একটা বাংলা কমার্শিয়াল ছবি, আর আমার মা খুব সুন্দর এক্সপ্লেন করেছিল। কারণ আমি মাকে জিজ্ঞেস করলাম ছবিটার নাম এটা কেন, মা যেভাবে আমাকে এক্সপ্লেন করেছিল সেখানে কি সুন্দর সূক্ষ্মতা মনে হলো, অনুভূতির একটা সূক্ষ্মতা, যে একটা ছেলেকে কি বলতে পারে শ্বেত পাথরের থালা। আমি মির্চ মশালা বলতাম, ও বলে ফেলেছে তো। আমি একটা বাংলা ছবির কথা বলবো, 12 মিটার একদিন। প্রত্যেকটা ছবি অত্যন্ত স্মৃতিবিষ্ট। আমার মনে হয় প্রত্যেকটা ছবি women empowerment-কে একটা অন্য স্তরে তুলেছে। স্পেসিফিক্যালি সুরভের জন্য বলবো, কারণ সত্যি মানে যেভাবে বললেন সর্বজয়ার ক্যারেক্টার এবং জার্নিটা চোখের সামনে ভেসে উঠবে এবং সম্পূর্ণভাবে সম্ভব। আমার নেক্সট প্রশ্ন হচ্ছে হোয়াটস ওয়ান থিং সোসাইটি ক্যান ডু টু এক্সিলারেট women empowerment? প্যারিটি বিটুইন বোথ দ্য জেন্ডার্স। উইমেন এম্পাওয়ারমেন্ট শব্দটাকেই আগে বাদ দিয়ে দিতে হবে। এম্পাওয়ার, এভরিবডি শুড বি এম্পাওয়ার্ড। যেটা এতক্ষণ যেটা পুরো সামেশনটাই, পুরো মানে প্যানেল ডিসকাশনটা হলো, there should be parity. Everybody should be empowered, and empowerment is very universal, as we said. So yeah, women empowerment শব্দটাকে আগে সরাতে হবে। আমার একটাই কথা আমি সবসময় বলি, it's universal empowerment and it should be through creation of opportunities. You cannot empower your population unless you create opportunities for them. Opportunities, creation of opportunities can be, eulogized in cinema by showing how different sectors, like even entrepreneurship, আমরা বাংলা সিনেমায় কোনোদিন entrepreneurshipকে ইউলোজাইজ করিনি, but entrepreneurship creates opportunities for others. You have to realize that. আজকে আপনি যত entrepreneur দেখেন আমাদের বাংলা সিনেমায়, তাকে সবসময় দেখানো হয়েছে as a capitalist, but you must realize there is a human side to capitalism also. You create opportunities for others to grow. The opportunities which would not have been there unless he or she had the spirit of entrepreneurship. আজকে আমরা এখানে বসে আছি because the founding father of this institute had the spirit of entrepreneurship and created this. Otherwise, so many of us would not have had the opportunity to sit here and talk about all this. That is something that Bengali cinema must go into, because cinema is a message from the director to the masses, and it transcends the barriers of literacy. এটা যতক্ষণ না আমরা বাংলা সিনেমায় আনতে পারবো, আমরা ততক্ষণ আমাদের বাংলার বা বাঙালির সমগ্র জনগণের এম্পাওয়ারমেন্টের কথা ভাবতে পারবো। For me, I think any empowerment starts from education, the way you look at life, the way you counter and challenge the narratives that has been given to you through all through the generations. So I think the important role the government can actually play is actually starting to go to the grassroots level and change the education system and the syllabus and the stories that they're reading, and it should come in the formative years to these people, যাতে তারা এই বৈষম্যগুলো যাতে তারা তাদের মনে আর আলাদাভাবে না হয়। কারণ এখন যেটা হচ্ছে, all acceptance for me is very cosmetically
I don't say certain things. Acceptance is cosmetic because I don't say certain things because I should be politically correct. তার মানে যে এই কসমেটিক অ্যাকসেপ্টেন্সটা তখনই সবকিছু কসমেটিক জিনিসটা তখনই বাদ হবে if there is a very intrinsic organic understanding development which can only come from একদম মানে primary secondary school level. The education has to change somewhere. We'll have to start from the basic, like teaching each and everyone dignity and respect for human life. Each life is important. যতক্ষণ এইটা আমাদের মাথায় ঢুকবে ততক্ষণ ওই ডিফারেন্সেস গুলো থাকবে এবং মোস্ট ইম্পর্টেন্টলি ভিতর থেকে ওই নেগেটিভিটি গুলো বেরোবে না। আমরা তো আজকে অনেক প্রসঙ্গই কথা বলিনি, স্বাভাবিকভাবে আমাদের ফোকাসটা এম্পাওয়ারমেন্টেই ছিল, কিন্তু আমাদের যদি বেসিক রেসপেক্ট এবং ডিগনিটির জায়গাটা না থাকে তাহলে এরকম যুদ্ধের পর যুদ্ধ এবং সম্মানের পর অসম্মান, রেপের পর রেপ, খুনের পর খুন হয়ে যাবে। So it should start from the basics to make the children aware that this is about life, about humanity, right? থ্যাংক ইউ। আমার মনে হয় যে আমরা প্রচুর কথা বলেছি উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে, কিন্তু শুধু আমরা কথা বলে তো গেলে তো হবে না। যে স্টুডেন্টদের জন্য আমরা আজকে এইরকম একটা প্যানেল ডিসকাশন করতে রাজি হলাম, তাদের কাছ থেকে আমরা জানতে চাই যে তাদের যদি এর উপরে কোনো প্রশ্ন থাকে যেটা আমাদের প্যানেলিস্টরা আনসার করতে পারে, তো নাও দেয়ার টাইম দে ক্যান আনসার। আমার মনে হয় কেউ একটা মাইক দিকে কেউ কি কারোর কোনো প্রশ্ন আছে কি? প্রশ্ন নেই কেন? সৌরভদা তুমি প্রশ্ন করো না কেন? আমি করছি। মানে এমনি নর্মাল টাইমে দেখা হয় প্রশ্ন কথা বলতে আসে, এখানে কথাটা জিজ্ঞেস করো, ওরা তবে ফিউচার ফিল্ম মেকার হবে, কেউ কেউ ফিউচার মিডিয়া পার্সোনালিটি হবে। সৌরভদা বলবে না, ওদেরকে বলতে দাও। আমার কোয়েশ্চেনটা হচ্ছে কি যে সিনেমার মাধ্যমে একটা নারীর চরিত্রকে ফুটিয়ে উঠিয়ে দেখানো হয় কি সে সমাজে মানে এগিয়ে তার পথ চলাটা, এটা হয়তো একটা মেসেজ বা আইডিয়া দিতে পারে আমাদের সোসাইটিকে। তো সেই নিয়ে যদি আপনারা কিছু আমাদেরকে বোঝাতে পারেন। আমার মনে হয় এটার উত্তর ভালো সবাই দিতে পারে। আমি অর্জুনকে বলি, খুব হেল্প করবে আর কি অর্জুন। ডেফিনেটলি अगेन ইটস শুধু ওই যেটা আমি বারবার বলছি একই কথা আবার, এম্পাওয়ারমেন্ট শুধু উইমেন এম্পাওয়ারমেন্ট না, মানে হিউম্যান স্টোরিজ বলাটা দরকার, হিউম্যানিটি, রেসপেক্ট ফর ইচ হিউম্যান লাইফ, ওটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, বাট সোসাইটি তো আমাদের সিনেমাটা তো রিফ্লেক্ট করে সোসাইটি, তো আরেকটু অ্যাওয়্যার হওয়া উচিত ফিল্ম মেকারদের, আমাদের সবাইকে অ্যাওয়্যার হওয়া উচিত কি কন্টেন্ট আমরা দেখাচ্ছি, কিরকম ক্যারেক্টার্স আমরা স্ক্রিনে এনে আনছি, অ্যাক্টরসরা যারা পোর্ট্রে করছে, সবটা মিলে একটা সিনার্জি, সবার মধ্যে একটা ওই ইকুইলিব্রিয়ামটা আমাদের হিট করতে হবে, ওই পয়েন্টটা। তো দ্যাট ইজ ডিফিকাল্ট, বাট ইয়া ইটস অন, অ্যান্ড মোর উইমেন স্টোরিজ শুড বি টোল্ড। আর কি বলবো? থ্যাংক ইউ অর্জুন। আমি এখানে যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে দেখছি তাদেরকে এই জন্যই বলতে একটা প্যানেল ডিসকাশন তখন পর্যন্ত ইনকমপ্লিট যতক্ষণ না তোমরা প্রশ্ন করো, কারণ আমরা তো আমাদের জার্নির উপরে কথা বলছি, তো তোমাদেরও কিছু জার্নি রয়েছে, তোমাদেরও কিছু প্রশ্ন থাকতে পারে, সেগুলো প্রচুর হয়তো বলতে পারবো না, কিন্তু যদি একটা দুটো প্রশ্ন আসে, তাই আর একটা প্রশ্ন আসে। একটা কোয়েশ্চেন হচ্ছে যে এটা এখনই ম্যাম বললেন যে টেলিভিশনে ডেলি শোপে, অবভিয়াসলি ডেলি শো মানে এক্সাজারেশন উই অল নো, বাট এখানে একটা যেটা মানে একটা মনোটনি চলে এসেছে, যেটা ম্যাম মানে বললেন কি যে একটা হাজবেন্ড দুটো ওয়াইফ হোয়াটএভার, কিন্তু ম্যাম সেটা তো এখন ওটিটিতেও, যদি আমরা বাংলা ওটিটি হইচই দেখি, আমি সব কটাকে বলছি না, বাট
কিছু কিছু জায়গায় এটা খুব মানে সেমই লাগছে জিনিসটা, মানে যেখানে হয়তো আমি রেফারেন্স করছি না, বাট একটা এক্সাম্পল দিচ্ছি, যেটা হয়তো হিন্দিতে যেখানে দেখাচ্ছে অনেক টাইপের, সেখানে কিন্তু সেম জিনিসটা দেখানো হচ্ছে না। টেলিশপ আলাদা, আবার আপনার ওটিটি আলাদা, কিন্তু বাংলার ক্ষেত্রে কিন্তু মোস্টলি সেম হয়ে যাচ্ছে। তো সেটা ঠিকই বলেছেন, ভুল কিছু বলেননি, কনসেপ্ট গুলো একই রকম হয়ে যাচ্ছে, যে কারণে যদিও ব্যবসা বাণিজ্য একদম বুঝি না, বিশেষ করে প্রচার করবে, যে কারণে সাবস্ক্রাইবার্স এবং ভিউয়ার্স যাই বলো সেই পরিমাণ তো হচ্ছে না, তাই না? কারণ যারা টেলিভিশন দেখেন তারা হয়তো ওটিটি দেখেন না, বা ভাইস ভার্সা, তাই ছুটি হয়। টেলিভিশনে কন্টেন্ট যারা দেখবেন তারা তো অবশ্যই ওই কন্টেন্ট গুলো দেখবেন না বলেই টেলিভিশন যারা দেখেন তারা তো ওটিটি দেখেন না, ধরে নিচ্ছি যারা ওটিটি দেখেন তারা টেলিভিশন দেখেন না, কারণ কন্টেন্ট গুলো পছন্দ করেন না, আমি সেটা ওগুলো দেখবেন, আমি তো অন্তত দেখবো, আমি দেখি না, অনেস্টলি আমি দেখি না, আমার মতো অনেকে দেখেন না, কোনো কোনো কন্টেন্ট তৈরি করা নষ্ট হচ্ছে না, সেই আবার হ্যাঁ সবই ওই মুঠোফোনই চলে এসেছে, কাজে আমি যাই দেখি না কেন সেটাই তো সব থেকে দুঃখের জায়গা, যদি আমাদের পয়েন্ট অফ ডিসকাশন নয়, কিন্তু আপনার সত্যি তো বড় পর্দা, বড় পর্দার জন্য একটু ছবি বানানো, ছবি কি ছোট জায়গার জন্য বানানো তারপর নয় ব্যাপার, একজন মেম্বারের জন্য বড় পর্দার দিকে দেখা যাচ্ছে, সেটা তো আমি কোনো জায়গায় যখন দেখছি তো ফিলিংটাই তো নষ্ট হয়ে যাচ্ছে, টেকনিক্যাল ডিসকাশন মনে ভাবিনি। এবার কথা হলো কোভিড খানিকটা আমাদের আরো রেটিং শুধু কোভিডের দোষ দিলে তো হবে না, আসলে পথে লোকে একদিকে এরকম আমাদের অভ্যেস হয়ে গেছে, বাইরে থেকে বেরোবো না, আমাদের অভ্যেস হয়ে গেছে কাজ করতে করতে দেখবো, মানে এবারে ডেডিকেটেড টাইম মানের ঘর সিনেমা টাইম দেখবো, এই জায়গাটায় তো পরিবর্তন এসেছে, সেটা তো বলে লাভ নেই। এবং এবছরে আমাদের তো যা রিলিজের সংখ্যা বাংলায়, এটা সত্যিই আমাদের ছেলের জায়গায় দাঁড় করতে হয়েছে, মানে জানি না তুমি যে প্রশ্নটা করলে যদি ওই জায়গাতেই ঘুরতে থাকে তাহলে একটু ভালো কন্টেন্ট তৈরি করাটা এবং তৈরি করার পর কনজিউম হবে কিনা সেটা নিয়ে প্রশ্ন থেকেই যায়, তাই না? তো অফকোর্স আমরা আশাবাদী, হ্যাঁ এক্স্যাক্টলি আমরা আশাবাদী যে পরিবর্তন হবে, ওটিটিতে গিয়ে টেলিভিশনে কন্টেন্ট মানুষ দেখবেন না এবং সাবস্ক্রাইব করবেন না, অন্তত তার কন্টেন্ট চেঞ্জ করতে বাধ্য হবে, এরকম আমি ভাবতে পারি আর কি, সামথিং পলিসি চেঞ্জ করার ক্ষমতা নেই। হ্যাঁ না, কোশ্চেন বলছি না আমি, আমার কিছু এক্সপিরিয়েন্স একটু শেয়ার করছি। মানে আমি যেহেতু এই ফেস্টিভ্যালটা চালাই আমরা, তো আমরা আজকেও রেখেওছি কিছু সিনেমা। তো একটা খুব ভালো লাগলো, আপনাদের কথা শুনেই মনে হলো বলি যে প্রথমত অপাদি যেটা বললেন যে 2.5 ঘন্টা 1.5 ঘন্টা আমাদের সময়ে রাখতে পারি, তো সময়ের অভাব কিন্তু সত্যি খুব ভীষণ হয়ে উঠেছে। তাই জন্য কিন্তু আমার মনে হয় শর্ট ফিল্মটার একটা খুব বড় ভূমিকা আসতে চলেছে কামিং ইয়ার্সে। তো সেখানে দাঁড়িয়ে আমরা বেশ কিছু সুন্দর সিনেমা পেয়েছি যেখানে কিন্তু পোর্ট্রেট করা হয়েছে যে একটি মেয়ে যাকে খুব একটা ফ্যামিলিতে, মানে যেমন এফ ফর ফ্রিডম বলছি আমি, একটা ফিল্ম আছে আমাদের, তো হয় আমাদের মারা যেরকম কাজ করছেন ফ্যামিলির জন্য করছেন, কিন্তু সে কোথাও একটা সবার অগোচরে তার মধ্যে একটা শৈল্পিক সত্তা আছে, সেখানে সে ছবি তোলে। এই ছবি তুলে ছবি দেখাতে 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 তাদের অজান্তেই সে কিন্তু একটা ছোট শর্ট ফিল্ম বানিয়েছে এবং সেটা পাঠিয়েছে। সেখানে সিলেক্টেড হয়ে যখন সে ডাক পেয়েছে তখন সে জানালো ফ্যামিলির কাছে, যেটা আমার অ্যাচিভমেন্ট। মানে এটা একটা খুব সুন্দর পোর্ট্রেট করা। হ্যাঁ, এরকম কিন্তু আমাদের অনেকের মধ্যে অনেক গুণ খুব সুপ্তভাবে থাকে, আমরা জানিও না। এইটা বেরিয়ে আসতে পারে মানুষ যদি সাহস করে এগোতে পারে আস্তে আস্তে। এবং এখানে একই সাথে এই সিনেমাটার মধ্যে না এইটার সাথে সাথে এলজিবিটি কিউটাও আছে। মানে এখানে ছেলেটির একটু, মানে তার যে ছেলেটির একটু সমস্যা আছে, সেই সমস্যাটা সে কাউকে বলতে পারে না বাড়িতে,
কিন্তু লাস্টলি মা ওকে বলবে যে আমি এই সমস্যাটা জানি, এটা কোনো সমস্যা না, তুমি বেরিয়ে এসো। মানে এত সুন্দর পোর্ট্রেট করেছে। তো এরকম কন্টেন্ট কিন্তু আছে। তো ওইটাই আমার রিকোয়েস্ট সব ওটিটির কাছে, মানে অনিমেষ এখন আমাদের সাথে একটা কানেক্টেড করাবে দ্যাটসু বলে একটি ওটিটি, যে আরো অশোকদাও কিছু ওটিটির একজন ওটিটির কথা বলেছে একটি, যে সেই সব ওটিটি যদি এগিয়ে আসে এই কন্টেন্টগুলো নিক না। এই কন্টেন্টগুলো তো মানুষকে জানাতেও মানে জাগাতেও চেতন ফেরতেও সাহায্য করবে। আমরা ওই পুরোনো দিনের একই জায়গায় নিয়ে আলোচনা হচ্ছে, দুটো বিয়ে তিনটে বিয়ে, কি একই জায়গায় পড়ে আছে, সত্যি কিন্তু দেখিও না এগুলো। আমি জানি না কারা দেখে, আমরা যারা ওটিটি লাভার আমরা কিন্তু এই কন্টেন্টগুলো দেখিও না। মানে একটু দেখলি তো বোঝা যায় কোন দিকে যেতে যাচ্ছে, তখন আর ভালো লাগে না দেখতে। নতুন চমকগুলো এলে তো ভালো লাগে। না আমি সিনেমাটার কথা বললাম, আমার মনে হলো যেটা খুব সুন্দর। থ্যাংক ইউ শাশ্বতী অপাদি। ঠিক আছে, হ্যালো, হ্যালো, আমার 1+1 কোশ্চেন, মানে দুটো কোশ্চেন একসাথে। একটা হচ্ছে ওটিটি সিরিয়ালটা বাদই দিলাম, সেইখানে কোনো রকম ভাবে ডেলিবারেটলি বেশ কিছু উইমেন এম্পাওয়ারমেন্ট করার জন্য কি কন্টেন্ট হচ্ছে? মানে কালমেঘ খাওয়া ভালো, কালমেঘ পাতার রস, তাহলে তো আমি 4 বেলা খাবো না। আর সেটা যদি বোঝাতেই শুধুমাত্র একটা মেয়ে সিগারেট খাচ্ছে, মদ খাচ্ছে আর বুলেট গাড়ি চালাচ্ছে, এগুলোই কেন করা হচ্ছে? কেন এটা করা হচ্ছে না যে আজকে একটা লোটাস টেম্পলের যে মেন আর্কিটেক্ট সে একটা মেয়ে, কিংবা আজকে ইউকেতে 30% মেকানিক্যালের ওয়েল্ডার মেয়ে, এটাও তো একটা উইমেন এম্পাওয়ারমেন্ট। কেন আমরা শুধু কার্গো প্যান্ট পরাটাই দেখবো, কিংবা ডিস্কোতে নাচটাই দেখবো, কিংবা রয়্যাল এনফিল্ডের চালানোই দেখবো? এটাই প্রশ্ন। আমি এটা উত্তর দিতে চাই, কারণ যেহেতু কমার্স ইজ অলসো প্লেইং দ্য ইম্পর্টেন্ট রোল একটা কন্টেন্ট ক্রিয়েশনে। আমি নিজে যবে থেকে ছবি বানাতে শুরু করেছি, আমি কোনোদিন এটাকে বিশ্বাস করিনি বলে হয়তো যখন আমি সমান্তরাল কিংবা সুইটারের মতো ছবি বানালাম, সেই ছবিগুলো আজও মানুষের মন ছুঁয়ে রয়েছে। খুব কম ক্ষেত্রেই হয়ে থাকে যে কোনো ছবিতে প্রযোজককে নিয়ে লোকে কথা বলতে চায়, লোক পরিচালক এবং বাকিদের নিয়ে কথা বলে, কিন্তু আমার কিন্তু সমস্ত পরিচয়টাই এই ছবিগুলো বানানো হতো। এবং তারপরেও যখন আমার বছরগুলি পরে কিংবা ভটভটির মতো কন্টেন্ট বানালাম, একটা জিনিসের সাহস আমার সাংঘাতিক বাড়লো, সেটা হচ্ছে দর্শক কিন্তু যে দেখতে চাইছে না তা নয়, দর্শক দেখতে চাইছে, কিন্তু আমরা কোথাও গিয়ে কিন্তু এটা কিন্তু কমার্সের জন্য অবস্থানে কিংবা পুরোপুরি হচ্ছে, আমরা একটা সার্টেন টার্গেট লেভেলে শিল্পটাকে নিয়ে গেছি। ঠিক আছে, আমরা ভাবছি আমাদের একটা ওটিটি আছে, আমরা ভাবছি আমাদের একটা সিনেমা হল আছে, সেখানে আমাদেরকে কিছু কন্টেন্ট বানাতে হবে। এবার সেই কন্টেন্টটা যারা বানাতে আসছে তারা প্রত্যেকে যে সমস্ত হিসেব নিকেশ করে আসছে তা কিন্তু নয়। অনেক সময় হয়তো ডিরেক্টর খুব ভালো কন্টেন্ট বানানোর ক্ষমতা রাখে, কিন্তু যিনি তার পিছনে রয়েছে তিনি একটা সহজ অঙ্কের মধ্যে দিয়ে যেতে যাচ্ছে। এবার এই সহজ অঙ্কটাও না একটা সার্টেন লেভেল পর্যন্ত ওয়ার্ক করে, কিন্তু তারপরে গিয়ে কিন্তু ক্রিয়েটিভিটি এমন একটা জায়গা, সেখানে যদি ক্রিয়েটিভ কিছু না দাও, সেটা কিন্তু খুব বেশি দিন চলবে না। তা না হলে কিন্তু সত্যজিৎ রায় শুধু পথের পাঁচালী টাইপের ছবি বানিয়ে যেতেন, ঋত্বিক ঘটকও দিকে ঢাকা তোলা এই ধরনের ছবি বানিয়ে যেতেন। সুতরাং সব থেকে বড় যেটা সমস্যা সেটা হচ্ছে কি যে সেইখানের মধ্যে তোমার প্রশ্নটাও পড়ে যে কেন ক্যারেক্টার গুলোকে এইভাবে দেখানো হয়। এটা শুধু সিনেমা বলে নয়, এটা কিন্তু এন্টায়ার সোসাইটির মধ্যে যদি দেখি, আমরা কিন্তু বড্ড বেশি নিজেদের ভিতরের কথাগুলো শোনা বন্ধ করে দিই। আমরা দেখছি আমার চারপাশে, আচ্ছা ও এটা করছে, এটা স্মার্ট লাগছে, আমিও কালকে এটা, হয়তো এটা আমার নিজের ইউনিকনেস নয়, আমি হয়তো সিম্পল একটা মানুষ, আমার ওই সিম্পলিসিটি আমাকে ইউনিক করে, কিন্তু আমাকে হঠাৎ করে ওর মতো হতে হবে, এই ইচ্ছাটা কিন্তু আমাকে পুরোপুরিভাবে পরিবর্তন করে দিচ্ছে। আর তার সব থেকে বড় কারণ হচ্ছে কোথাও একটা গিয়ে সোশ্যাল মিডিয়া। কারণ সোশ্যাল মিডিয়া যখন প্রচুর উপকার করছে, সেরকম সোশ্যাল মিডিয়াতেই রাতারাতি পপুলারিটি নাম্বার গেম, এইটা না সাংঘাতিক লেভেলে মানুষকে তার জীবনের যে একটা বোধ, যে ঠিক আছে মানে আমি যদি নর্মালি একটু কিছু নাও করে, আমি নর্মাল পড়াশোনা করে একটা নর্মাল চাকরি করে আমি বাঁচতে চাই, আমি বাঁচতে পারছি। এখানে যেরকম প্রত্যেকটা ফিল্ড, প্রত্যেকটা মানুষের দায়িত্ব যেরকম রয়েছে, সেরকম আমাদের নিজেদের দায়িত্ব রয়েছে নিজেদেরকে সেলফ ইন্ট্রোস্পেক্ট করা, কি আমরা ঠিক যেরকম আমরা কি সেইভাবে নিজেদেরকে ডেলিভার করতে পারি। এটা করতে পারলেই কিন্তু এই সমস্যাটা অনেকটা কমে। আর খারাপ কন্টেন্ট কিন্তু আজ বলে নয়, খারাপ কন্টেন্ট আগে সমস্যাটা হচ্ছে কিন্তু
আর কন্টেন্টটা কোথাও গিয়ে আমরা ভিউ বেশি করছি কিছু কিছু জিনিসে, তো সেই ভিউয়ারশিপটার জন্য যারা বানাচ্ছে তারা সেই মোটিভেশনটা পাচ্ছে। তো আমরা যদি ভালো কন্টেন্ট সাপোর্ট করি তাহলে ভালো কন্টেন্টও আসবে। আমার মনে হয় যে প্রত্যেক জিনিস শুরুটা আমার থেকে হওয়া উচিত। তো সেটা হলেই কিন্তু জিনিসটা পরিবর্তন করা সম্ভব। তো আর কারণ কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এই লাস্ট প্রশ্ন। আচ্ছা, আমরা একটু নিই। Hello everyone. Firstly, I would like to thank all the panel members for being a part of today's session. Sir, আমার প্রশ্নটা হচ্ছে লাইক আজকে আমরা উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলছি, তো আমরা যখন দেখি, আমরা যদি কোনো ফিল্ম দেখছি, ফিল্ম, শর্ট ফিল্ম, এনিথিং, আমরা যখন দেখি আমাদের ইন জেনারেল আমাদের জেনারেশনের যে অডিয়েন্স, আমাদের মাইন্ডসেট জেনারেলি কি থাকে যে একটা সিনেমা দেখবো যে রিলেটেডই থাক ওইটা আমরা সিনেমা হলেই রেখে চলে আসি, মানে দেখি, দেখে বেরিয়ে চলে আসি। খুব কম জনই থাকে যারা মানে ওই আইডিওলজিটাকে বাইরে নিয়ে ওটাকে নিজেদের লাইফে ইউজ করে, ওই যে যে মেসেজটা দেখানো হয়েছে ফিল্মে, খুব কম জনই থাকে যারা যেটাকে অ্যাকচুয়ালি ইউজ করতে পারে। তো অডিয়েন্সকে মানে অ্যাজ অ্যান অডিয়েন্স যদি আমরা কোনো ফিল্মে দেখাচ্ছি যে একটা মেয়ে সে পীড়িত হচ্ছে কোনোভাবে, কিছু একটা ঘটছে তার সাথে, তো আমরা অ্যাজ অ্যান অডিয়েন্স আমরা খুব তাড়াতাড়ি ওটাকে গ্র্যাব করে নিই যে না মানে হয়তো মানে she deserves that, বাট আমরা অ্যাজ অ্যান অডিয়েন্স মেবি কোথাও না কোথাও এটা ডিজার্ভ মানে এটাকে আমরা ইনহাবিট করি না যে ওর সাইড অফ স্টোরিটাও কি, আমরা সেকেন্ড সাইড অফ স্টোরিটা জানতে চাই না জাস্ট বিকজ মুভিটাতে দেখানো হয়নি। তো ফিল্ম থেকে বেরিয়ে বা সিনেমা থেকে বেরিয়ে অ্যাকচুয়ালি অডিয়েন্সকে কিভাবে জিনিসটাকে অডিয়েন্সের মাথায় বা অডিয়েন্সের মধ্যে কিভাবে জিনিসটাকে একটু ইনহাবিট করা যায় আপনারা যদি একটু বলেন প্লিজ। মানে মানে বলে না মানে পাত্র যে জ্ঞান বা যে মেসেজ দিতে চাই সে পাত্রকেও তার জন্য তৈরি হবে। অ্যাকচুয়ালি আমাদেরও সেই মেন্টালিটি নিয়ে সিনেমা দেখতে যেতে হবে। আচ্ছা, আপনারা অনেকেই হয়তো চাঁদনি চক মে চায়না ফিল্মটা দেখেছেন, দেখেছেন? ওখান থেকে আপনি কেউ কিছু মেসেজ বলতে পারবেন? সবাই বলবে মাসালা ফিল্ম, তাই তো? আমিও একটা মেসেজ বলছি ওখানকার একটা জায়গায় আমাদের মিঠুন চক্রবর্তী বলছে मैं आपका वो मूव से नहीं डरता हूँ मैं आपका वो 1000 मूव से नहीं डरता हूँ जो आप एक बार प्रैक्टिस किए, मगर उस मूव से डरता हूँ जो आप 1000 बार प्रैक्टिस किए। That is the message in life. Practice will make you perfect. You have to go to a cinema with an open mind to learn what you can draw from that film. There will be many negatives, but you have to draw one positive. If you draw one positive, that will make your life. আপনি সবসময় মনে রাখবেন, এবং অমিতাভ বচ্চন এটা বলেছিল যে ওর বাবা ফিল্ম দেখতে যেতেন, বাবার কথাই বলেছেন যতদূর মনে আছে, বলছে প্রচুর ফিল্ম দেখতেন। বললো ওয়াই? বিকজ সিনেমা ইজ দ্য ওনলি way where I can see poetic justice within 3 hours. So it is your mindset to accept and glean from, there will be multitude of shafts, but you have to glean the grain from the shaft. সেইভাবে আমাদের নিজেদেরকে তৈরি করতে হবে। The one who is successful does not do different things. It just does things differently. How we take the message is up to us. People will show many things. It is for you to take the message. Thank you. So last question. হ্যাঁ, আমি জানতে চাই যে কিভাবে মুভিগুলো তৈরি হয়। মুভি তৈরির বিষয়ে
এটা একটা অন্যরকম সেমিনার, ঠিক আছে, কারণ এটা তো একটা রীতিমতো একটা প্রসেস, কিন্তু একটা শব্দ বা বাক্য দিয়ে কেউ উত্তর দিতে পারবে না। অন্য কোনো প্রশ্ন? হ্যাঁ, সবাইকে আমি টিভিতে দেখি যে যে অ্যাক্টরস গুলো মুভি করছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ পিয়ুষ, প্লিজ বসুন। আমরা আমাদের প্রেজেন্টেশনের প্রায় শেষের দিকে, এবং প্রেজেন্টেশন তো শুরু হয়েছিল যে টপিক দিয়ে ওপেন এম্পাওয়ারমেন্ট, সেটা কোথাও গিয়ে কিন্তু এন্ডিং করতে চলেছে হিউম্যান এম্পাওয়ারমেন্ট। তাই আমি আমার প্রত্যেক প্যানেলিস্টরা রয়েছে তাদের প্রত্যেককে একটা প্রশ্ন দিয়ে এই প্যানেল ডিসকাশনটাকে শেষের দিকে নিয়ে যাব। সেটা হচ্ছে যে যদি সিনেমা সত্যি মানুষের জীবনকে ইনফ্লুয়েন্স করে, তাহলে তাদের একটা মেসেজ টুয়ার্ডস হাউ সিনেমা ক্যান গিভ হিউম্যান এম্পাওয়ারমেন্ট। লেটস স্টার্ট উইথ অর্জুন। ওকে, ও প্রথম থেকে বলছে লেডিস ফার্স্ট, তো ঠিক আছে, শেষ মানুষের সফল। কোয়েশ্চেনটা হচ্ছে এটাই একটা মেসেজ, যে মেসেজটা কিভাবে সিনেমা হিউম্যান লাইফকে এম্পাওয়ার করতে পারে সেটার উপর মনে হয় না সেটা আন্ডারলাইন করে করা উচিত কোনোভাবে। ইট শুড অ্যাকচুয়ালি পেনিট্রেট ইন সাচ এ ওয়ে যাতে মানুষ বুঝতেই না পারে যে তার জীবনে মেসেজটা ঢুকে গেল। কারণ আমরা যদি মেসেজটাকে মেসেজ হিসেবে বলি তাহলে সেটা কোনোদিনই আমাদের জীবনে বেশি দিন থাকবে না। এক্ষুনি যে প্রশ্নটা করছিল যে কেন আমরা সিনেমা হল থেকে বেরিয়ে ভুলে যাই, তার একটা মেজর কারণ যে আমাদের রেসপন্সিবিলিটিটা আমাদের উপর, যে আমরা কিভাবে একটা ছবি দেখাচ্ছি, যে ছবিটা দেখার পর অনেকক্ষণ চুপ করে থাকতে হয়, 5 দিন ভাবতে হয়, 15 দিন পরে আবার মাথা চারা দিয়ে ওঠে, সেটা আমাদের দায়িত্ব। আমরা কেমন ভাবে মানুষের কাছে মানুষের গল্প পৌঁছে দেব যে গল্পটার ইম্প্যাক্ট লং লাস্টিং হবে, যেটা একদিনে শেষ হয়ে যাবে না, বারবার ফিরে যেতে হবে যে ছবিটার কাছে, এবং বারবার যে ছবিটা আমাকে এনকারেজ করবে, ইন্সপায়ার করবে। থ্যাংক ইউ। I think I take it from অপরাজিতা, যে যেখানে সিনেমা তো স্বাভাবিকভাবে কথাগুলো বলে দেবে, যে বোঝাই যাবে না কি আমাকে জ্ঞান দিল, বিকজ এই সময়টা জ্ঞান কেউ নিতে যান পট করে। So I retain the film somewhere even when I'm out of that film hall, and I retain it on a longer, in different ways, in different levels, I retain in my sense. So এই গল্প বলাগুলো খুব ইম্পর্টেন্ট, এই সাবলীল ভাবে বলাগুলো ইম্পর্টেন্ট, যেগুলো কিনা আমরা বাংলা ছবিতে ছোটবেলায় আমরা কি সিনেমা দেখেছি, একদিন প্রতিদিন, হ্যাঁ, মানে এটা ভাবাই জানি। এই গল্পগুলো আজকাল হয়তো ভাবাই যাবে না যে মা বাবা নিয়ে যাবে ছেলে মেয়েদেরকে দেখতে সিনেমা, বা প্রতিদ্বন্দ্বী। এই যে গল্প বলাগুলো, মানে আলাদা করে মেসেজ দিতে হবে না, দ্য স্টোরি ইটসেলফ লাইক কাইন্ড অফ give us that impression that we carry that film even after we are gone, even after we are out of the hall. মানে যেটা অ্যাজ ফিল্ম মেকার্স আপনারা করবেন সেটা আপনাদের কাছে। এখন আমি ফিল্ম মেকার নই, অ্যাজ অ্যান অডিয়েন্স আমাকে কিছু যদি মেসেজ নিতে হয়, আমি একটাই বলবো, সি আ ফিল্ম উইথ অ্যান ওপেন মাইন্ড and see what you can learn, your message in life from the film. এইটুকুই, মানে as an audience we should go and see a film not with preconceptions but with an open mind and see how that fits into your life and take away what we can from it. The filmmakers will do their job, but as an audience we also have to be accepting, keep our minds open to the message. আমরা যদি ক্লোজ মাইন্ড নিয়ে যাই, ওনারা যাই মেসেজ দেওয়ার চেষ্টা করুন না কেন, সেটা বন্ধ দরজায় ধাক্কা খেয়ে চলে। আর ডোরস এন্ড উইন্ডোজ হ্যাভ টু বি ওপেন। রবীন্দ্রনাথের কথায় খোলো খোলো তা। থ্যাংক ইউ। As three of them said, taking bits and parts from three of them, যেটা একদম at the end of the day we shouldn't forget cinema is more of entertainment. It should be entertaining also. তো সবসময় অডিয়েন্সেরও ভাগটা দিয়ে দিলে দায়টা অডিয়েন্সেরও না। এক্স্যাক্টলি, ইট ইজ প্রাইমারিলি এন্টারটেইনমেন্ট। সো যেটা বলে সাবলীল ভাবে খুব সুন্দর করে, উইদাউট বিং প্রিচি, সুন্দর করে ইনফিউজ করে দেওয়া, যেটা মানুষের মাথা থেকে যাবে, 10 দিন পরও ভাবাবে। সব ছবি যে তৎক্ষণাৎ ভাবাবে ওটাও নয়, 10 দিন পর কেটে কেটে পাট করে ভাবলো সে। ওই সিনটা যেরকম ইয়ে করেছিল,
তো which is আমি মনে করি আমাদের কি ভালো ভালো ছবি হয়েছে, মানে কত সিম্পল ছোট ছোট মেসেজেস, কত ভ্যালু সিস্টেম আমাদের মধ্যে ইনভাইট করেছে। ইফ আই টেক ঋষিকেশ মুখার্জির ছবি, আমি পার্সোনালি হিউজ ফ্যান, আমার খুব ইন্সপিরেশন তরুণ মজুমদার অ্যাকচুয়ালি। তো ছবি মানেই যে সবসময় গম্ভীর কিছু হতে হবে, ভারী কিছু হতে হবে, ইটস নট অলওয়েজ দ্যাট। এক্স্যাক্টলি, অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি, ইট ইজ অলসো। ওটা আগে ওপেন মাইন্ডে যেতে হবে, যেটা উনি বললেন। এক্স্যাক্টলি, ওপেন করে দাও, সেই আজকে না, একদম অ্যাবসলিউটলি নট, মানে ডিসকাশন হওয়া উচিত, বসে বাদ একদম, তাও আরেকটা এম্পাওয়ারমেন্ট স্টেপ। থ্যাংক ইউ এভরিওয়ান। কারণ এত ভালো একটা প্যানেল ডিসকাশন, যেখানে এত ইনসাইটফুল ইন্টারাকশন, লট অফ ইনফরমেশন, আমার মনে হলো আমরা যেন এইটুকু সময়ের মধ্যে অনেকগুলো দিককে টাচ করছিলাম, এবং সেই প্রত্যেকটা দিক নিয়ে যদি আমরা খুব মানে গভীরভাবে ভাবি, তাহলে একটাই জিনিস যেটা বলতে চাই, সেটা হচ্ছে যে সমস্ত কিছুর মধ্যেই কিন্তু কিছু ভালো রয়েছে, সেটা খুঁজে নিতে হবে। আমি এই প্যানেল ডিসকাশনটা শেষ করব। প্রথমত আমি থ্যাঙ্কস জানাবো অল দিস রেসপেক্টেড প্যানেলিস্ট, যারা তাদের ব্যস্ত সময় থেকে এই প্যানেল ডিসকাশনটা করতে এসেছেন। থ্যাংক ইউ জানাবো ফেস্টিভ্যালের প্রত্যেকজনকে, যারা এরকম একটা ফেস্টিভ্যাল করছে। থ্যাংক ইউ জানাবো অ্যাডামাস ইউনিভার্সিটি এবং তার প্রত্যেকটা স্টুডেন্ট, স্যার এবং সমস্ত সিনিয়র অথরিটিসদের, যারা এরকম একটা প্যানেল ডিসকাশনকে সাপোর্ট করেছে। এবং আমার মনে হয় এই প্যানেল ডিসকাশনটা শেষ, এটা দিয়ে আরেকটা জায়গা আমার মনে হলো যে হিউম্যান এম্পাওয়ারমেন্ট তো বটেই, সঙ্গে সঙ্গে মনে হলো যে এটার মধ্যে শেষে একটা উপলব্ধি আসছে, হয়তো আপনারাও আমার সঙ্গে এগ্রি করবেন, যে সিনেমা কিন্তু শুধুমাত্র এন্টারটেনমেন্টের জায়গা। সিনেমার কিন্তু রোলটা এন্টারটেনমেন্টের থেকেও অনেক বেশি, এবং সেইটা যদি বুঝে আমরা সিনেমা দেখি এবং কন্টেন্ট দেখি, তাহলে প্রত্যেকটা কন্টেন্ট কিন্তু আমাদের এমন কিছু ডেপথ লাইফে দিতে পারে, যেগুলো কিন্তু আমাদের সামনের দিনে চলার পথে একটা সাংঘাতিক সুন্দর অভিজ্ঞতা সৃষ্টি করতে সাহায্য করে। এই বলেই আমি আজকের প্যানেল ডিসকাশন শেষ করব। আপনারা এনজয় করুন কেন্টার শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের সমস্ত সিনেমা, আর অবশ্যই সিনেমা এবং সুন্দর সুন্দর স্টোরিগুলোকে সাপোর্ট করবেন। আচ্ছা, ডাক্তারবাবু জাস্ট একটা কথা বলতে চান, বলে আমরা শেষ করব। আপনাদের সকলকে অভিনন্দন জানাই এখানে আসার জন্য। আমাদের অর্গানাইজেশন পরিবেশ, আমরা এই হিউম্যান এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করি, about trying to create opportunities for people, for the downtrodden, for the marginalized. আপনাদের কাছে আমার সাদর আমন্ত্রণ রইল। আপনারা যদি কেউ আমাদের অর্গানাইজেশনের সাথে যুক্ত হতে চান, ফেসবুকে আমাদের পেজ আছে, প্লিজ কন্ট্যাক্ট করে নেবেন। উইল বি হ্যাপি টু হ্যাভ ইউ অন বোর্ড উইথ আস। থ্যাংক ইউ।